এই বইটা কেন সবাই পড়ছে না? এত বই ভাইরাল হয়, কেন এই বইটা ভাইরাল হয়নি? আমার মতো যদি আপনারাও অনেক অনেক উপন্যাস পড়ার মাঝখানে বেশ কিছু ভালো ছোট গল্পের সংকলন খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আমি অন্তত বেশ কিছু উপন্যাস পড়ার পর একটা দুটো ছোট গল্প সংকলন সত্যিই খুঁজি, যাতে একটু অন্যরকম পড়াশুনো হয়। এবং সেই জন্যেই বিভিন্ন ছোট গল্পের সংকলনের উপর আমার নজর থাকে যে কোনটা কখন পড়বো ইত্যাদি। তো এরকমই একটি ছোট গল্পের সংকলন রিসেন্টলি আমি আনবক্সিং করেছিলাম এবং সেই বইটি আমার পড়াও হয়ে গেছে এবং বলতে বাধ্য হচ্ছি অনবদ্য একটি ছোট গল্পের সংকলন পড়ে ফেলেছি এবং আমি চাই আরও অনেকে এই ছোট গল্প সংকলন পড়ুন। এবং আমি জানি অনেকে এরকম আছে যারা শুধুই ছোট গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটা কিন্তু মাস্ট বাই হতে চলেছে। তো আশা করি বুঝতেই পারছেন যে একটা খুব ভালো বই পড়েছি এবং সেটাই রেকমেন্ড করতে এসেছি। তার সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে রাখবো। তো ঢুকে পড়া যাক ভিডিওটাতে। তো যে বইটি নিয়ে আজকে কথা বলবো সে বইটির নাম হচ্ছে টিকিট টু পাকিস্তান। এটি লিখেছেন সুপ্রিয় সাহা। এটি প্রকাশিত হয়েছে খসড়া প্রকাশনী থেকে এবং এটার মুদ্রিত মূল্য হলো 225 টাকা। এটি খুব ছোট একটি, মানে যদি আপনি সাইজটা দেখেন তাহলে খুব একটা মোটা নয়, খুবই পাতলা বই, কিন্তু তার মধ্যেও প্রায় 14টা ছোট গল্প রয়েছে। আমি বলবো 14টা গল্পই ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ এখানে বিভিন্ন বিষয় নিয়ে লেখা হয়েছে। কোনো একটি বিষয়ের উপর গল্পগুলি নয়, প্রত্যেকটি ভিন্ন বিষয়, কিন্তু এর মধ্যে কিছু কিছু কমন ফ্যাক্টর আছে, যেমন টেকনোলজির পরিবর্তন, মানুষের স্বভাবের পরিবর্তন, মানুষের বিভিন্ন বিপন্নতা এবং মানুষের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র এই প্রত্যেকটা গল্পে ঘোরাফেরা করছে। সুতরাং বিভিন্ন প্লট নিয়ে প্রত্যেকটা গল্প তৈরি হয়েছে, কিন্তু মানে প্রত্যেকটা গল্পই আপনাকে ভাবাতে বাধ্য করবে। হয়তো সব গল্প আপনার অসাধারণ মনে হবে না, সেটা আমারও মনে হয়নি। দুটো গল্প এরকম লেগেছে যে খুব একটা ভালো লাগেনি, কিন্তু মোর অর লেস সবকটা গল্পই বেশ ভালো মতন ভাবিয়ে গেছে আমাকে। তো সেই জন্যই বইটা হয়তো এতটা মানে বেশি করে আমি রেকমেন্ড করব সবাইকে। প্রথমেই বলি যে গল্পগুলো আমার ভালো লেগেছে, মানে সব থেকে ভালো লেগেছে। তো 14টা গল্পের মধ্যে আমার 4টে গল্প মানে সব থেকে ভালো লেগেছে, বেস্ট। তো তার মধ্যে প্রথম সেটা হচ্ছে আজ মালতীর বিয়ে। গল্পটার বিষয়বস্তু এটাই যে একজন সরকারি অফিসার, তিনি গেছেন ভোটের ডিউটি করতে এবং সেইখানে হচ্ছে উনি জানতে পারছেন যে ওখানে বিভিন্ন মেয়েদেরকে খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং মোস্ট অফ দ্য কেসে এরম হয় যে যাদের সাথে বিয়ে হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন অন্য রাজ্যের ছেলে, মানে রাজস্থান, বিহার, পাঞ্জাব এই সব জায়গার ছেলে। এবং তাদের সাথে বিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তারা কিন্তু আসলে বিয়ে করছে না, মানে সমাজের চোখে হয়তো তারা বিয়ে করছে মেয়েগুলিকে, কিন্তু আসলে তারা নিয়ে যাচ্ছে সেই জায়গায় তাদেরকে বিক্রি করে দেবে বলে। এবং যেহেতু এটা বিয়ে হিসেবে নিয়ে যাচ্ছে, সুতরাং কেউ সেইভাবে অত পাত্তা দিচ্ছে না বা আইন কানুনও সেইভাবে তাদেরকে ধরছে না। তো এবার তাদেরকে ওখানে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে যৌনপল্লীতে, যেখানে তাদেরকে কাজ করতে হবে এবং সেই কাজের ফলে সেখান থেকে তারা টাকা পাঠাবে এবং সেই টাকা দিয়ে তাদের মানে বাড়ি খুব ভালো মতো চলবে। এটাই ওই গ্রামের নিয়ম এবং সমস্ত কিছু ওইভাবেই হয়ে চলেছে। তো এই যে সরকারি অফিসার যিনি ভোটের ডিউটি করতে ওখানে যান, তিনি একজনের বাড়িতে খেতে যান। তার বাড়িরও বড় মেয়ে অলরেডি ওইভাবে বিয়ে দেওয়া হয়েছে তার, এবং ছোটো মেয়েরও খুব তাড়াতাড়ি হয়তো বিয়ে হবে। তার নাম ছিল মালতী। তো মালতীকে তিনি হয়তো একবার কথার ছলে বলেছিলেন যে তোর যখন বিয়ে হবে তখন আমাকে চিঠি লিখিস, এবং সেই মালতীর যখন বিয়ে আর কি হয় তখন সে আসলে চিঠিটা লেখে এবং সেই চিঠি থেকেই পাস্টে গিয়ে নস্টালজিক ওয়েতে উনি এই মানে কথাটা ভাবছেন যে সময় যুগ অনেক কিছুই বদলে গেলেও কিছু কিছু জায়গার কিছু কিছু জিনিস কখনোই বদলায় না, এবং এইটা হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু এবং সমস্তটা। তো আমার ভীষণ ভালো লেগেছে এই গল্পটা। তো দ্বিতীয় যে গল্পটি আমার বেশ পছন্দ হয়েছিল সেই গল্পটির নাম অবিনাশকে কেউ চেনে না। এবার এই গল্পটিতে অবিনাশ এমন একটি চরিত্র যে চরিত্রের জীবনে কোনো রকম কোনো গোল নেই, কোনো সংকল্প নেই, এবং আমাদের গল্পের যিনি প্রোটাগনিস্ট তিনি চাইছেন যে অবিনাশ যেন একটা জীবনের কিছু গোলস খুঁজে পায়, মানে তাকে কি করতে হবে, সে কি করতে চায়, সে কি হতে চায় ইত্যাদি, কিন্তু তার জীবনে এরকম কোনো কিছুই নেই। তাকে যখনই কিছু জিজ্ঞেস করা হয় সে শুধু একটাই কথা বলে যে আমাকে তো কেউ চেনে না। কিন্তু শেষ অবধি গল্পে গিয়ে দেখা যায় যে অবিনাশী এমন একটি কাজ করে যে কাজটা হয়তো যাদের জীবনে অনেক লক্ষ্য আছে এবং যাদের জীবনে অনেক কিছু আশা আছে, অনেক কিছু করার আছে, তারা ভেবে রেখেছে, তারাও এই
কাজটা করতে পারতো না। সে এমন একটি মেয়েকে বিয়ে করে যে মেয়েকে মোটামুটি সমাজ থেকে চ্যুত করা হয়েছে, তার পরিবার থেকে চ্যুত করা হয়েছে, এবং পরবর্তীকালে হয়তো তাকে আত্মহত্যার পথই বেছে নিতে হতো যদি তাকে এই সমাজে সারভাইভ করতে না দেওয়া হতো। কিন্তু সেই মেয়েটিকে সে নিজের স্ত্রী হিসেবে দাবি করে এবং সে তাকে একটি ঘর দেয়, তাকে একটি পরিবার দেয়। তো এই গল্পটা আমার এত ভালো লেগেছিল যে একটি ছেলে যার জীবনে কোনো রকম কোনো গোলস নেই এবং সেই নিয়ে তাকে মানে প্রতিদিন কিছু না কিছু শুনতে হয়, কারণ সে জীবনে কিছু করে না, তার মায়ের পয়সায় সে বসে বসে খাচ্ছে কোনো রকমে, তার মা এদিকে রাত দিন খাটছে, কিন্তু সেই এমন একটা কাজ করে ফেলে যে কাজটা হয়তো যারা প্রচুর প্রচুর কাজ করছে, টাকা কামাচ্ছে, তারাও কোনো দিন ভাবতে পারতো না করবে। তো এই জায়গায় গল্পটা শেষ হয় এবং গল্পটা সত্যিই আমার খুব ভালো লেগেছে। তৃতীয় যে গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে বিজ্ঞানের হাতে, বিজ্ঞানের হাত। মূলত এই গল্পটার বিষয়বস্তু এটাই যে একজন যিনি তুলি রং দিয়ে হাতে বিভিন্ন পোস্টার লিখতেন, তারপর দোকানের যে দোকানের নামকরণ যেখানে থাকে সেইটা লিখতেন, তারপর বিভিন্ন দোকানের যে পোস্টার হয় সেগুলো লিখতেন, দেওয়াল লিখন করতেন, ইত্যাদি করতেন। এবার তার যথেষ্ট রমনামা ছিল, কারণ তিনি লেখার পাশাপাশি ছবিও এঁকে দিতেন, কোনো অভিনেতা অভিনেত্রীর ছবি এঁকে সেটা আরও অ্যাট্রাকটিভ হতো লেখাটা। তো ফলে এই সমস্তর জন্য তার দোকানের যথেষ্ট রমরমা ছিল। কিন্তু একটা সময় এসে দেখা যায় যে ফ্লেক্সের ফ্লেক্সের চল ওঠে, অর্থাৎ কম্পিউটারে দিলেই ফ্লেক্স হয়ে যাচ্ছে এবং ফ্লেক্স আরও বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগছে। তো বিভিন্ন দোকান, এমনকি পলিটিক্যাল পার্টিরাও ফ্লেক্সের দিকে বেশি অগ্রসর হয় রাদার দ্যান কি হাতে লেখা জিনিসের প্রতি। তো তার বাজার কমতে থাকে, তার দোকানের বিক্রি বাট্টা কমে যায়। শেষ পর্যন্ত তিনি ভাবেন যে তিনি কি ফ্লেক্সের দোকানেই কাজ নেবেন, কিন্তু শেষে তিনি নিজের শিল্পের দিকে ধাবিত হন এবং খুঁজে বেড়াতে থাকেন যে কোথায় তার শিল্প রয়েছে। এইভাবে গল্পটা শেষ হয়। আমার মনে হয় গল্পটার সাথে আমি অনেক বেশি রিলেট করতে পেরেছি, কারণ এখন এআই এর যুগ এবং এআই এর যুগে মানুষ যারা হাতে আঁকা শিল্প করেন তাদের হয়তো একই অবস্থা, কারণ এআই এ জাস্ট কিছু সেকেন্ডেই একটা আর্ট বেরিয়ে আসতে পারে, অথচ যারা অনেক অনেক মাস ব্যয় করে একটা আর্ট বানাচ্ছেন তাদের অবস্থাটা খানিকটা হয়তো এই গল্পটা ভীষণভাবে বুঝিয়েছে। এবং সত্যিই আমার খারাপ লেগেছে, কারণ শিল্পকে এইভাবে বোধহয় নষ্ট করা উচিত নয়। ঠিক আছে, যন্ত্র আমাদের সহায়ক হয়ে উঠতে পারে, সাহায্য করতে পারে, কিন্তু যন্ত্র আমাদেরকে রিপ্লেস করে দেবে কেন? এইটা ভীষণভাবে একটা প্রশ্ন এই বইটাতে কিন্তু রয়েছে, শুধু এই গল্পটাতে নয়, অনেকগুলো গল্পতেই। আরও একটা গল্প আমি এখানে মেনশন করব, যেটা হচ্ছে পরিবর্তন। এই গল্পটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো পরিবর্তন গল্পটার বিষয়বস্তু হচ্ছে যে একটা স্টেশনের পাশে দুটো চায়ের দোকান আছে, দুটোই একই সাথে চলে, একই রকমভাবে চলে এবং দুটোরই একদম ইকুয়াল পরিমাণ বিক্রি বাট্টা হয় এবং দুটো দোকানই যথেষ্ট জনপ্রিয়। তার কারণ হচ্ছে স্টেশনের পাশে সাধারণত চায়ের দোকান খুব ভালো চলে। এবার একজন একটু বয়স্ক মতো দোকান চালান, আর একজন একটু তরুণ বয়সের একজন, তিনি দোকান চালান। তো হঠাৎ করে একদিন তরুণ বয়সের তিনি নিজের দোকানে একটা টিভি লাগান। এবার টিভি লাগানোর পর থেকে তিনি প্রতিদিন সেই টিভিতে প্রথম দিনই সেই টিভিতে শোলে চালিয়ে দেন। ফলে আস্তে আস্তে এই যে বয়স্ক মানুষটি, তিনি দেখতে থাকেন যে যত মানুষ ছিল সব ওই তরুণের দোকানেই ভিড় করতে থাকে এবং যত তারও খদ্দের ছিল তারাও সব ওই দোকানে চলে যেতে থাকে। তিনি কিছুই করতে পারেন না। আস্তে আস্তে ওই তরুণের দোকানটা খানিকটা ক্যাফে টাইপের হয়ে যায়, বিভিন্ন আলাদা আলাদা আইটেম আনতে শুরু করে খাবারের, যেখানে মানুষজন টিভির সামনে বসে থাকলেই তাকে কিছু না কিছু খাবার নিতে হবে ইত্যাদি বিভিন্ন নিয়ম আনতে থাকে। তো তার ফলে তার বিক্রি প্রচণ্ড হারে বাড়তে থাকে, কিন্তু এই বয়স্ক মানুষটির বিক্রি ক্রমশ কমতে থাকে। এমতাবস্থায় তিনি কী করবেন বুঝতে পারেন না। তার বাড়িতে তার স্ত্রী হচ্ছে অন্তঃসত্ত্বা, এই মুহূর্তে তাকে খেতে দিতেও পারছেন না, তার বিক্রি বাট্টা একেবারে কমে যাচ্ছে। সেই সময় একদিন তিনি অত্যন্ত রাগে একটা ইট তুলে ওই টিভিটা ভেঙে দেন এবং ওটাই হচ্ছে শেষ। তারপর তাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং এই যে তরুণের দোকান, তারও মাথায় হাত পড়ে, কারণ টিভিটা সে অনেক খরচা করে কিনেছিল এবং সেও মাথায় হাত দিয়ে বসে থাকে। এইটা হচ্ছে গল্পের শেষ। তো এটা হচ্ছে রিভেঞ্জের একটা গল্প, কিন্তু আমার আপনার গল্পটা শেষ করার পর এটা মনে হবে না যে এটা রিভেঞ্জের গল্প, মনে হবে যেন ওই অবস্থায় তো আমি থাকলেও একই জিনিসই করতাম হয়তো এটার কোনো সলিউশন হলো না, ও টিভিটা ভেঙে দিলে আমার কোনো সলিউশন হচ্ছে না, আবার আমিও যদি টিভি আনি সেটাও কোনো সলিউশন হয় না, কারণ দুটো
তো গায়ে গায়ে দোকানেই যদি টিভি থাকে তাহলে মানে ওইভাবে কিছু হয় না, আর টিভি কেনার ওই বয়স্ক মানুষটির সামর্থ্যও ছিল না। সুতরাং মানে এটা ভীষণভাবে একটা সাইকোলজিক্যাল গল্পও বটে, যতটা না টেকনোলজিক্যাল। তো এটাও আমার ভীষণ ভালো লেগেছে গল্পটা। যে গল্প শেষ করে ভাবিয়ে দিয়ে যায় সে গল্প আমার চিরকালই ভালো লাগে। সুতরাং এখানে বেশিরভাগ গল্পই কিন্তু শেষ করার পর ভাবিয়ে দিয়ে গেছে, যদিও আমি অনলি কয়েকটা পয়েন্ট আউট করে বলছি। লাস্টে যে গল্পটা বলবো, যে গল্পটা আমার বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে বধূ সাহেবের অর্থনীতি। এটা হচ্ছে অত্যন্ত হাসি বা হাস্যকৌতুক লেখার মাধ্যমে একটা অত্যন্ত স্ট্রং মেসেজ দেওয়া গল্প। যদি আপনি ধরতে পারেন তাহলে খুব ভালো, যদি ধরতে না পারেন তাহলে হয়তো অতটা ভালো লাগবে না। তো এখানে অর্থনীতি, আমাদের দেশের অর্থনীতির অবস্থা, দেশের সামাজিক ও রাজনৈতিক অবস্থাকেও খানিকটা বোঝানো হয়েছে, কিন্তু পুরোটাই হাস্য কৌতুক একটা মেটাফারের মাধ্যমে, এবং সেটা ধরতে পারলে খুব ভালো, ধরতে না পারলে গেল। তো ওই গল্পটা ভীষণ ভালো লেগেছে আমার। এবার বলি যে কিছু গল্প, মানে যে দুটো গল্প আমার একটু মানে ঠিকঠাক মনে হয়নি, ভালো লাগেনি অতটা। একটা হচ্ছে সংক্রমণ, যেটা আমার একদমই ভালো লাগেনি, সংক্রমণ গল্পটা। সংক্রমণ এবং আরেকটা হচ্ছে চার্জার, এই দুটো গল্প আমার খুব অ্যাবস্ট্রাক্ট মনে হয়েছে এবং মানে অতটাও মানে ইম্প্যাক্ট ফেলেনি আমার মধ্যে। কিন্তু আমি বলবো যে মোস্ট অফ দ্য গল্প কিন্তু আমায় ভাবিয়ে গেছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। আর যে গল্পটার নামে এই বইটার গল্প, যেটা হচ্ছে টিকিট টু পাকিস্তান, সেটা একদম প্রথম গল্প। ওটা প্রথমে পড়ার পর আপনার মনে হবে ধুর কিছুই তো হলো না, কারণ মূলত গল্পটার বিষয়বস্তু হচ্ছে একটি লোক, তিনি স্বপ্ন দেখেন যে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাকে সমস্ত জায়গায় বলা হচ্ছে তোমাকে এবার পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে, তোমাকে এবার পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে, এবং শেষ পর্যন্ত আপনি দেখবেন যে লোকটি আসলে এগুলো স্বপ্ন দেখছিল, কোনোটাই সত্যি নয়। তো শেষ করার পর আপনার মনে হবে যে ধুর কিছুই তো হলো না, আমারও একই জিনিস মনে হয়েছে। কিন্তু শেষ করার দিন দুই বাদে যখন আমি ভাবতে বসেছি গল্পটা নিয়ে, তখন মনে হলো যে এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে তো কত মানুষ যাচ্ছেন। বিশেষ করে একটা পদ্ধতি কিছুদিন আগে হয়েছিল, যেটা SIR নামে পরিচিত, এবং সেই সময় তো অনেক মানুষই এই ভয় বা এই অত্যন্ত এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছেন, এবং হয়তো তাদেরও এই একইভাবে ঘুম উড়ে গেছিলো, হয়তো তারাও স্বপ্নে এবং ঘুম না থাকার সময়, অর্থাৎ না ঘুমানোর সময়ও তারা হয়তো এই ভয়ের মধ্যে দিয়েই প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট কাটিয়েছেন, কিন্তু সেটা আমরা বুঝিনি। এবার এই গল্পটা শেষ করার পর হয়তো মনে হচ্ছে ধুর কিছুই তো হলো না, কিন্তু আদতে অনেক কিছুই সেই মানুষটার জীবন দিয়ে হয়েছে। তো প্রথম গল্পটা এরকম যে আপনি হয়তো প্রথমবার পড়ে হয়তো কিছু বুঝতে পারবেন না, কিন্তু বেশ কিছুদিন গেলে গল্পটার অন্তর্নিহিত অর্থ আপনার মধ্যে ঢুকবে। এখানে প্রত্যেকটা গল্প নিয়ে হয়তো আমি ছোট ছোট করে বলতে পারছি না, কিন্তু প্রত্যেকটা গল্পই আপনাকে ভাবাতে বাধ্য করবে। এখানে প্রত্যেকটা গল্পের সাথে টেকনোলজির যে চেঞ্জ, সেটার একটা মেটাফার হোক বা সেটার একটা আসল রূপ দেখিয়ে বলা হয়েছে যে এই হতে পারে, এবং মানুষের বিবর্তন কিভাবে হয়, মানুষ কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন এখানে একটা গল্প আছে আয়না মানুষ নামে, সেখানে আয়নায় একটি লোক অদ্ভুত জিনিসপত্র দেখছে, এবং তারপর সেটা তার বিহেভিয়ারে কিভাবে ইম্প্যাক্ট করছে, তার বিহেভিয়ারও সেটার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, সে সেই আয়নাটাকেই সত্যি ভেবে বসছে। এইটা খুবই খুবই অদ্ভুত। আরও একটা গল্প আছে যেখানে হচ্ছে একজন দম্পতি, তারা একটি জায়গায় মুভ করেছে, মানে তারা আদতে তাদের পারিবারিক বাড়িতে থাকতো, সেখান থেকে বেরিয়ে এসে বর্তমানে একটি ভাড়া বাড়িতে উঠেছে, এবং সেই ভাড়া বাড়িতে যখন তারা খুব শান্তিতে খুব সুখে থাকছে এবং আশেপাশে প্রতিবেশীদের সাথে মেলামেশা করছে, তাদের সাথে দেখা করেছে, তাদের সাথে কথা বলেছে, সেরকমই একজন প্রতিবেশী বয়স্ক ভদ্রলোক এবার তাদের সাথে কথা বলার পর প্রতিদিন আসছে তাদের কাছে নিউজ পেপার চাইতে, এবং প্রতিদিন সে নিউজ পেপার নিচ্ছে, রাতে দিয়ে যাচ্ছে, নিচ্ছে আবার রাতে দিয়ে যাচ্ছে। আবার প্রথম দিকে সে নিউজ পেপার মানে বলেও নিচ্ছিল না, সে তাদের বাড়ির সামনে থেকেই চুরি করে নিয়ে চলে যাচ্ছিলো, আবার রাত্রিবেলা দিয়ে যাচ্ছিল এরকম। কিন্তু এই যে একটা অত্যন্ত ন্যূনতম বিষয়, এই বিষয়টা ওই দম্পতিকে এতটাই মানে বিব্রত করে দিল যে তারা তাদের মাথা থেকে এই বিষয়টা বাড়ি করতে পারলেন না, যে একজন তাদের নিউজ পেপার নিয়ে যাচ্ছে আবার দিয়ে যাচ্ছে। এর ফলে তারা অনেক কিছু করলেন যে ওই লোকটি যাতে আর না নেয় তাকে বললেন, কিন্তু খারাপ ভাষা বলতে পারলেন না, কারণ তাদের সেরকম আপব্রিঙ্গিং নয় যে তারা খারাপ ভাষায় কিছু বলবে, কিন্তু তারা বললেন যে আপনি নেবেন না ইত্যাদি, বা আরও অনেক লোককে বলল। তারপর এরমও করলো যে তারা নিজেরাই কাগজটা দিয়ে আসতো, আবার ভাবতো যে তিনি লজ্জা পাবেন, তাহলে আর কাগজটা নেবেন না।
কিন্তু তারপরেও লোকটি কাগজ চাইতে আসতো। এরকম করতে করতে এই একটা ন্যূনতম বিষয় তাদের জীবনে এতটাই মানে ভীষণ রকমের ফ্রাস্ট্রেটিং হয়ে গেল যে তারা শেষ পর্যন্ত তাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি তো গেলই, তারপর তারা শেষ পর্যন্ত সেই ভাড়া বাড়ি ছেড়ে আবার পারিবারিক বাড়িতে ফিরে যেতে বাধ্য হলেন। ইভেন দো ওই বাড়ির বাড়িওয়ালা কিন্তু তাদের জানিয়েছিলেন যে এই বুড়োর এরকম স্বভাব আছে, এটা উনি নতুনবার করছেন না, এটা উনি প্রথম থেকেই বিভিন্ন মানুষের সাথে করছেন, তো আপনারা সেই মতো ডিস্টেন্স বজায় রাখবেন। তো এই ব্যাপারগুলো আমার খুব অদ্ভুত লেগেছে। একটা ন্যূনতম বিষয় যে একজন বয়স্ক মানুষ একটা কাগজ নিয়ে যান, প্রতিদিন দিয়ে যান, সেটাও আমাদেরকে কীরকমভাবে ফ্রাস্ট্রেটেড করে দিতে পারে এবং সেই ফ্রাস্ট্রেশনটা কীভাবে মানে সব কিছু শেষ করে দিতে পারে, সেটা এই ছোট একটা গল্পের মাধ্যমে কিন্তু লেখক অসাধারণভাবে বুঝিয়েছেন। এরকম আরও একটা গল্প আছে যে গল্পে মূলত একটা লোক সে একটা মেয়ের কথা কিছুতেই ভুলতে পারছে না। সে কাগজে একটা বিজ্ঞাপন দেখে যে রিসেন্টলি মেট্রোয় যে সুইসাইড হয়েছে, সেই সুইসাইডটা যারা যারা দেখেছিলেন তাদেরকে মেট্রোর অফিস ডাকছে তাদের অফিসে, এবং এই লোকটি সেটা দেখে সেখানে যায়, মেট্রোর অফিসে গিয়ে কথা বলতে যায় এবং বলে তার এক্সপিরিয়েন্সটা যে সে কীভাবে দেখেছিল মেয়েটিকে মেট্রো স্টেশনে সুইসাইড করতে। তো লোকগুলি তাকে জিজ্ঞেস করে, বিভিন্ন ডিটেলস জিজ্ঞেস করে, এই সমস্ত বলতে বলতে লাস্টে গিয়ে এটা দেখা যায় যে আসলে লোকটি ভিড়ের মধ্যে তাকে ধাক্কা দিয়ে দেয় এবং মেয়েটি ওই মেট্রোর লাইনে পড়ে যায়। কিন্তু সে তার মাথার মধ্যে এটা ধরে নিয়েছে যে সে আসলে সুইসাইড করেছিল, সে কিন্তু ধাক্কা দেয়নি। তো এই যে বিষয়গুলো মানে খুবই অদ্ভুত। সাধারণত মেট্রো এরকম কখনোই কোনো বিজ্ঞাপন দেয় না, আর এরকম কোনো ঘটনা ঘটলে পরিষ্কারভাবেই সেটা বোঝা যাওয়ার মতো মেট্রোর ফেসিলিটিস আছে, কিন্তু ইচ্ছে করে লোকটিকে বিজ্ঞাপন দিয়ে টেনে আনা এবং লোকটির সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে আসা, এইগুলো খুবই ভাবনার বিষয়। কারণ এইভাবে যদি প্রত্যেক অপরাধী যদি ধরা দিত তাহলে কি ভালোই না হতো। তো এই রকম বিভিন্ন বিষয় নিয়ে এই গল্পগুলো তৈরি, এবং সত্যি বলছি অনেক দিন পর একটা গল্প সংকলন পড়ে আমার এত ভালো লেগেছে যে আমার মনে হয়েছে যে এই বইটা কেন সবাই পড়ছে না। এত বই ভাইরাল হয়, কেন এই বইটা ভাইরাল হয়নি, কেন এই বইটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়নি। আমার মতে ছোট গল্পের সার্থকতা সেখানেই যেখানে ছোট গল্প শেষ হয়ে যাওয়ার পরেও আপনাকে ভাবতে বাধ্য করে। এবং বিশ্বাস করুন 14টা গল্প আছে, খুবই ছোট ছোট গল্প হলেও আমার বেশ অনেক দিন লেগেছে এটা শেষ করতে। তার কারণ একটা গল্প বা দুটো গল্প পড়ে শেষ করার পর সেটা নিয়ে আমাকে ভাবতে হয়েছে। এই যে গল্প নিয়ে ভাবা গল্প যদি আপনাকে বাধ্য করে ভাবতে, তাহলেই আমার মনে হয় সেই ছোট গল্প সার্থক। এবং আমার মনে হয়েছে এই প্রত্যেকটা ছোট গল্প সার্থক, একটা দুটো বাদে, বাট মোস্ট অফ দেম গ্রেট। তো সেই জন্যই হয়তো এই বইটা আমি এতজনকে সাজেস্ট করব এবং লোকজনকে বলবো পড়তে, ভাবতে। সব থেকে বড় কথা, টেকনোলজি নিয়ে এরকম ছোট ছোট গল্প আমি এর আগে কখনো পড়িনি, যে টেকনোলজিকে ইনকর্পোরেট করে বা টেকনোলজিকে মেটাফর বানিয়ে মানুষের চরিত্রের, মানুষের স্বভাবের, মানুষের ব্যবহারের পরিবর্তনকে এইভাবে বোঝানো যেতে পারে। সত্যিই আমি ভাবিনি, এবং এই যে ভাবিনি এবং সেটা কেউ লিখে দিয়ে গেছে, এই জিনিসটা আমাকে ভীষণভাবে ইমপ্রেস করে, এবং এটাও করেছে অবশ্যই। তো মূলত এটাই আমার এই বইয়ের রিভিউ। বইয়ের কোয়ালিটি নিয়ে এবার একটু কথা বলা যাক। বইয়ের কোয়ালিটি খুবই ভালো। খসড়া প্রকাশনীর বই যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি জানবেন যে খসড়ার কোয়ালিটি ভীষণ ভালো হয়, এবং এখানেও এই একই কোয়ালিটি রাখা হয়েছে। সবথেকে বড় কথা, এটার প্রচ্ছদটা কিন্তু আমি আনবক্সিংয়ের সময়ও বলেছিলাম যে এটা আমার ভীষণ পছন্দের হয়েছে প্রচ্ছদটা। তার কারণ হচ্ছে এটা এআই দিয়ে বানানো নয়, এটা হাতে আঁকা প্রচ্ছদ, এবং প্রচ্ছদটা আমার ভীষণ ভালো লেগেছে। আর পেপার কোয়ালিটি, ছাপা খুবই ভালো। ভুল খুব একটা, একদমই আমি ভুল পাইনি সত্যি কথা বলতে, যেটা আজকাল বেশি পাওয়া যায়, একদমই পাইনি। তো ভীষণই ভালো লেগেছে আমার। লেখকের বই আমি প্রথম পড়ছি, এটাই আমার প্রথম বই, এবং প্রথম বইতেই লেখক রীতিমতো আমার কাছে বাজিমাত করে গেছেন। তো ওনার আদার্স বইগুলো আমি অবশ্যই পড়ে দেখব এবং অবশ্যই এক্সপ্লোর করব। তো এইটুকুই এই বইয়ের ভিডিও। একটা ছোট গল্প সংকলন যদি আপনি খুঁজে থাকেন এবং যেটা খুবই ভালো হবে, যেটা আপনাকে ভাবিয়ে নিয়ে যাবে, যে ছোট গল্পগুলো আপনার মাথায় থেকে যাবে অনেক দিন, সেরকম বই যদি পড়তে হয় তাহলে এই বইটা অবশ্যই মাস্ট রিড। আর আশা করি আপনারা পড়বেন, এবং আশা করি আপনারা সকলকে এটা পড়তে উদ্বুদ্ধ করবেন, কারণ এই ধরনের বই আরও বেশি মানুষের পড়া উচিত বলে আমি মনে করি। এটুকুই। আর
যদি ভালো লেগে থাকে ভিডিওটা, যদি মনে হয় যে হ্যাঁ একটা নতুন ধরনের সাজেশন পেলেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ওটা আমাকে সাহস দেবে। ধন্যবাদ।